ডিয়ার স্টুডেন্ট, আমি আজ উপস্থিত হয়েছি তোমাদের সামনে ইংরেজি গ্রামারের টেন্স সংক্রান্ত যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিও সেটা নিয়ে। এই ভিডিওতে থাকছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় বা কাকে বলে, এবং এর ব্যবহার কিভাবে করব, অর্থাৎ গঠনশৈলী, এই সমস্ত কিছু থাকছে এবং আরও অন্যান্য কিছু বিষয় এখানে থাকছে টেন্স সংক্রান্ত। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে সঠিকভাবে বুঝতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বাংলাতে বিশ্লেষণ করে এবং ম্যাজিক্যাল ওয়েতে খুব সহজভাবে উপস্থাপন করতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিকে। তো অনুরোধ করব যে ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকতে। চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলা অর্থটা হলো পুরাঘটিত চলমান বা ঘটমান বর্তমান কাল। এখন পুরাঘটিত কথার অর্থ হলো অতীতে ঘটেছে এমন, অতীতে ঘটেছে এমন, মানে অতীতে যা ঘটে সেটাকে আমরা পুরাঘটিত বলতে পারি। চলমান বা ঘটমান কথার অর্থ হচ্ছে চলছে বা ঘটছে এমন, চলছে বা ঘটছে এমন। বর্তমান কালে মানে তো বুঝতে পারছো, এখন বর্তমান কাল। আচ্ছা, তাহলে পুরাঘটিত চলমান বা ঘটমান বর্তমান কাল অর্থাৎ বিষয়টা কি? এমনও কিছু কাজ আছে দেখবে যে সেই কাজগুলো শুরু হয়েছে অতীতে, হয়তো বা নিকট অতীতে, নয়তো সুদূর অতীতে। অতীতে কাজটা শুরু হবে, স্টার্টিং টাইম, সেই কাজটার শুরুর সময়টা হবে অতীত। সে নিকট অতীত হতে পারে, সুদূর অতীত হতে পারে। অতীতকালে সেটা শুরু হবে, শুরু হয়ে কাজটা কোনো রকম বন্ধ না হয়ে চলে আসবে বর্তমান কাল পর্যন্ত, এবং দেখবো যে বর্তমান কালেও সেই কাজটা চলছে। এই রকম যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার বাংলাটা হচ্ছে পুরাঘটিত চলমান বা ঘটমান বর্তমান কাল। আমি আবারও বলছি, এমন কিছু কাজ আছে যে কাজগুলো শুরু হবে অতীতে, সেটা সুদূর অতীতে হতে পারে বা নিকট অতীতে হতে পারে, যাই হোক না কেন অতীতকালে শুরু হবে, এবং কাজটা শুরু হওয়ার পর কোনো রকম সেই কাজটার মধ্যে কোনো রকম ছেদ না পড়েই, অর্থাৎ কাজটা বন্ধ না হয়েই কন্টিনিউ হবে, চলতে থাকবে বর্তমান কাল পর্যন্ত, এবং বর্তমান কালেও সেটা চলতে থাকবে। এই ধরনের যে কাজগুলো আমরা পাবো সেই কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো, উদাহরণ দিলে আরো বিষয়টা স্পষ্ট হবে। ধরে নাও যে আমার গ্রামে একজন বৃদ্ধ ব্যক্তিকে আমি দেখছি, এবং বৃদ্ধ ব্যক্তির সম্পর্কে একটা তথ্য আমি জানতে পারলাম যে বৃদ্ধ ব্যক্তিটি 10 বছর ধরে এই গ্রামে বসবাস করছে। মনে করো যে কোনো একজন বৃদ্ধ ব্যক্তি 10 বছর ধরে কোনো এক গ্রামে বাস করছে, তাহলে তখন কি বলবো? যে বৃদ্ধ লোকটি 10 বছর ধরে এই গ্রামে বসবাস করছে বা করিতেছে। এখন ওই বাক্যটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, একটু বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবো যে বৃদ্ধ ব্যক্তিটির বসবাস করার যে কাজটা, সেই কাজটা শুরু হয়েছিল 10 বছর আগের অতীতে, এবং কাজটা শুরু হয়ে সে কিন্তু এই গ্রাম থেকে পালিয়ে যায়নি, 10 বছর ধরে এখানেই বসবাস করছে। এই যে বসবাস করা কাজটা 10 বছর আগে শুরু হলো, বর্তমান কাল পর্যন্ত চলে আসছে কোনো রকম ছেদ না পড়েই, এই ধরনের কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ধরো আরো একটা উদাহরণ দিলাম, যে কোনো একটা নাম দিচ্ছি, ধরো শ্যাম 5 বছর যাবত, 5 বছর যাবত এই কোম্পানিতে কাজ করিতেছে।
তাহলে বাক্যটাকে একটু ভালো করে বুঝে দেখো। শ্যাম নামক যে ব্যক্তিটি, সেই ব্যক্তিটি কোনো এক কোম্পানিতে 5 বছর আগে তার কাজকর্ম শুরু করেছিল এবং শুরু করে কোনো রকম ছেদ না দিয়ে কিন্তু বর্তমান কাল পর্যন্ত কাজটা চালিয়ে যাচ্ছে, এরূপ বুঝতে পারা যাচ্ছে এই বাক্যটা পড়ে। তাই এই বাক্যটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর আওতায় ফেলতে পারি। আবার ধরো যদি বলি যে বালকটি সকাল থেকে বই পড়িতেছে, এটাকে একটু ভালো করে লক্ষ্য করো যে কোনো একটা বালক বই পড়া কাজ করেছে সকালের অতীতে, সকাল থেকে বই পড়ছে, মানে সকালটা নিশ্চয়ই পেরিয়ে গেছে, তাহলে সকালের অতীতে বই পড়া কাজটা শুরু করেছে এবং বর্তমান কাল পর্যন্ত তার বই পড়া কাজটা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একটা কাজ অতীতে, সেটা সুদূর হোক বা নিকট, এক্ষেত্রে সুদূর অতীত, এক্ষেত্রে নিকট অতীত, সুদূর অতীত হোক বা নিকট অতীত হোক, কাজটা অতীতকালে শুরু হবে এবং বর্তমান কাল পর্যন্ত চলবে কোন রকম ছেদ না দিয়েই। এই ধরনের কাজগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যারা এই বিষয়টাও বুঝতে পারছো না, এতটুকুও যাদের মাথায় আসছে না, তাদের জন্য শেষ পর্যন্ত আমি আর একটা টিপস দিতে পারি এক্ষেত্রে, যে কিভাবে তুমি চিনবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তাদের জন্য একটু বলে রাখছি, এখানে একটা চেনার উপায় রয়েছে। কোন বাক্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা সেটা চেনার উপায় রয়েছে। সেই চেনার উপায়টা হচ্ছে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো কিংবা তেছে যুক্ত থাকবে এবং তার সঙ্গে একটি সময়ের উল্লেখ থাকবে। তাহলে প্রাথমিকভাবে আমরা কিন্তু এটা দিয়েই বুঝে ফেলতে পারি যে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কি দিয়ে না, বাংলা বাক্যে ক্রিয়াপদটাকে যদি দেখি, সেখানে দেখব যে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো কিংবা তেছে যুক্ত থাকবে আর তার সাথে সাথে একটা সময়ের উল্লেখ করা থাকবে। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওটা। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি সেটা আমি একটু বলে দিই। সংজ্ঞাটা হচ্ছে কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমান কাল পর্যন্ত চলে আসছে এরূপ বোঝাতে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। বোঝা গেল? এবং এটার ব্যাখ্যাটা তো আমি আগেই বললাম যে কোনো কাজ অতীতকালে শুরু হবে, হয়ে বর্তমান কাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসবে কাজটা। এইরকম যখন বোঝাবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করব। এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে হচ্ছে।
এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সংজ্ঞাটাও পেলাম, চেনার উপায়টাও পেলাম, এখন আমি চিনেও গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রশ্ন থাকবে যে কিভাবে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তার নিয়ম কি আছে? হ্যাঁ, তারও নিয়ম আছে। নিয়মটা কি? তার জন্য আমি যে উপরের অংশটা একটু মুছছি। এখন সেই নিয়মটা হচ্ছে গঠন শৈলী বলে আমি একটা নিয়ম বলে দিচ্ছি, দেখো এটা গঠন শৈলী। গঠন শৈলী এটা কি হবে? গঠন শৈলীটা একেবারে শর্ট করে বলে দিচ্ছি, একটু দরকার হলে লিখে নেবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো সেন্টেন্স যদি থেকে থাকে তো সেটাকে ইংরেজিতে লেখার জন্য প্রথমেই আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। আচ্ছা, সাবজেক্ট বসালাম, তারপর প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লিখছি আমি। তারপরে আমাকে বসাতে হবে হেল্পিং ভার্ব হিসেবে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন। হলে হ্যাজ বিন, নয়তো হ্যাভ বিন। এবার হ্যাজ বিন হ্যাভ বিন দুটোর মধ্যে কোনটা বসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের পার্সন আর নাম্বারের উপর। ওকে, প্লাস অর্থাৎ এর পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্ব এর আইএনজি ফর্ম। ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, সেটা হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে ভার্বের আইএনজি ফর্ম, তারপর কি আছে? অবজেক্ট প্লাস আরো কিছু আছে, সেটা হচ্ছে সিন্স বা ফর বলে একটা কথা আমাদেরকে বসাতে হয়, সিন্স বা ফর। ওকে, তার সাথে তারপরে বসাতে হয় টাইম, যে টাইমটা দেওয়া থাকে সেই টাইমটা, অবশ্যই একটা টাইম দেওয়া থাকবে। তাহলে গঠন শৈলীটা আমি কি পেলাম? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, দুটোর মধ্যে যে কোনো একটা বসতে পারে, প্লাস ভার্বের আইএনজি ফর্ম, প্লাস অবজেক্ট, প্লাস সিন্স বা ফর। কোথাও সিন্স বসতে পারে, কোথায় বা ফর বসতে পারে। এরপর কোথায় সিন্স কোথায় ফর বসবে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি এটা পরেই। প্লাস টাইম, বুঝতে পারলে? এখন মাথায় আসতে পারে যে সিন্স কোথায় বসাবো আর কোথায় বা ফর বসাবো। তো সিন্স বসানোর জন্য কি নিয়মটা কি আছে একটু ভালো করে দরকার হলে লিখে নেবে। সিন্স, দেখো সিন্স বলতে আমরা পয়েন্ট অফ টাইমকে বুঝি। পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে, নির্দিষ্ট সময় যখন বোঝাবে তখন আমরা সিন্স কথাটা বসাবো। এখন তাও বুঝতে পারছো না যে নির্দিষ্ট সময়, অনেক সময় বলে থাকবে দেখবে যে হয়তো 7 AM থেকে কিংবা 12 PM থেকে, এই যে কিংবা বলবে এ উইক কিংবা বললো এ মান্থ, এগুলো সব হচ্ছে পয়েন্ট অফ টাইম, মানে একটা নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে সময়টাকে। ওকে, সরি এ উইক এ মান্থটা কিন্তু ওই জায়গাতে আসছে না, আমি একটু ভুল তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ নির্দিষ্ট করে যেটা বলবে 7 ডেজ নির্দিষ্ট করে বললো, 30 ডেজ নির্দিষ্ট করে বললো, ঠিক আছে? তাহলে এই যে পয়েন্ট, এই রকম নির্দিষ্ট সময় বোঝাতে আমরা সিন্স ব্যবহার করব। আর ফর কোথায় ব্যবহার করব? ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটা সময়ের ব্যাপ্তি বোঝাবে, সময়ের ব্যাপ্তি। অর্থাৎ দেখবে আমি একটা এইমাত্রই উদাহরণ দিলাম যে ছেলেটি সকাল থেকে বই পড়ছে, অর্থাৎ
নির্দিষ্ট সময় কিছু বলে দেয়নি, সকাল থেকে বই পড়ছে, তাহলে একটা টানা একটা সময়ের ব্যাপ্তি, এই রকম ক্ষেত্রে আমরা ফরটা ব্যবহার করব। ধরো 7 বছর ধরে বসবাস করে আসছে, একটা সময়ের, একটা দীর্ঘ সময়ের ব্যাপ্তি, এটাকে বলবো আমরা পিরিয়ড অফ টাইম। এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব, ঠিক আছে। কিন্তু যখন বলবো যে ছেলেটি 9টার থেকে বই পড়ছে, ঠিক আছে, ছেলেটি 10টার থেকে হাঁটছে, এই রকম পয়েন্ট অফ টাইম বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স, আর সময়ের ব্যাপ্তি বোঝাতে বা পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর ব্যবহার করব, ব্যাস। এরপর আমরা একটু উদাহরণের দিকে যাব, অর্থাৎ কিভাবে এই যে রুলস, এই স্ট্রাকচারটা আমরা অ্যাপ্লাই করি খাতায় কলমে, দিয়ে আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কনভার্ট করতে পারি ইংরেজিতে কোনো একটা সেন্টেন্সকে, সেটা একটু দেখে নেওয়া যাক। তো গঠনশৈলীটা তোমরা সামনে রাখবে। আমি উদাহরণ দিলাম, আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেটাই দিলাম, যে লোকটি 7 বছর ধরে এই গ্রামে বসবাস করিতেছে, বা করছে বললেও অসুবিধা নেই, তেছে করিতেছে মানে ওটা আমি শুদ্ধভাবে বললাম, যদি একটুকু ইয়ে করে বলা হয় তাহলে করছে, এভাবে বলা যাবে। তাহলে দেখো, আমি এই সেন্টেন্সটা অ্যানালিসিস করলে বুঝতে পারবো লোকটা বাস করা যে কাজ, বসবাস করা যে কাজ, সেই বসবাস করা কাজটা তাদের 7 বছর আগে শুরু হয়েছে, এবং কাজটা কোন রকম থামাথামি না করে ধারাবাহিকভাবে কিন্তু চলে আসছে বর্তমান কাল পর্যন্ত। তাহলে এটাকে যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব, কিভাবে করব? তো তার জন্য দেখবে গঠনশৈলী যেটা দেওয়া রয়েছে। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, তাও যারা বুঝতে পারছো না, দেখো এখানে ইতেছে যুক্ত রয়েছে, তার সঙ্গে দেখো একটা সময়ের উল্লেখ আছে 7 বছর, বুঝতে পারছো? সেভাবেও আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন বুঝে নিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটাকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব, তার জন্য যে স্ট্রাকচারটা দিয়েছে স্ট্রাকচারটা সামনে রাখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমে বসাতে হবে সাবজেক্ট। আমি এর আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম সাবজেক্ট কিভাবে বার করাতে হয়। ভার্ব যেটা রয়েছে সেটাকে কে দিয়ে প্রশ্ন করো বা কারা দিয়ে প্রশ্ন করো, যা উত্তর আসবে সেটাই হবে সাবজেক্ট। তাহলে এখানে ভার্ব হচ্ছে বসবাস করিতেছে, এটাকে যদি আমি কে দিয়ে প্রশ্ন করি, কি উত্তর আসবে? যে কে বসবাস করিতেছে, উত্তর আসবে লোকটি, তাহলে এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি হলো? লোকটি। প্রথমে সাবজেক্টটি বসাচ্ছি, দা ম্যান। এরপর আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি বসাতে হয়? হ্যাজ বিন নয়তো হ্যাভ বিন, যেহেতু দা ম্যান সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা এখানে ইউজ করব হ্যাজ বিন। তাহলে দা ম্যান হ্যাজ বিন। এরপর কি বলেছিলাম? যে ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এখানে ভার্ব রয়েছে বসবাস করা, বসবাস করার ইংরেজি হচ্ছে লিভ, এল আই ভি ই, লিভ। তার আইএনজি ফর্ম কি হবে? এল আই ভি আই এন জি, এটা লিভিং। তাহলে এই আইএনজি ফর্মটা বসাবো, লিভিং। তাহলে হ্যাজ বিন লিভিং। ওকে। এরপরে কি অবজেক্ট? এই গ্রামে, ইন দিস ভিলেজ। এরপরে দেখো সিন্স বা ফর বসাতে বলেছিলাম, যেহেতু একটা দীর্ঘ সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো ফর। এবার সময়টা 7 ইয়ার্স, 7 বছর, 7 ইয়ার্স। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি যাতে করে ভালোভাবে বুঝতে পারো। ধরো মেয়েটি সকাল থেকে সকাল 9টা থেকে টিভি দেখিতেছে, টিভি
দেখিতেছে। তার মানে মেয়েটি টিভি দেখা কাজটা সকাল 9টায় শুরু করেছে, সে দিয়ে এখনো দেখে যাচ্ছে, এরকম বোঝাচ্ছে। তাছাড়াও দেখো তেছি তেছে তেছে আছে, আর একটা সময়ের উল্লেখ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট বসাবো। এখন দেখাটা হচ্ছে ভার্ব, এটাকে যদি কে দিয়ে প্রশ্ন করো, কে দেখিতেছে, উত্তর আসবে মেয়েটি, তাহলে এটা সাবজেক্ট, তাহলে দা গার্ল। সাবজেক্টের পর কি বসাতে হয়, হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন, তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমাকে বসাতে হবে হ্যাজ বিন। ওকে, এরপর মেন ভার্বের আইএনজি ফর্মটা বসাতে হবে। এখন দেখাটা হচ্ছে মেন ভার্ব, যার ইংরেজি হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ, তাহলে এস এস আইএনজি যোগ করব, তাহলে হয়ে যাবে ওয়াচিং, তাহলে এটি আমাকে বসাতে হবে ওয়াচিং, তাহলে দা গার্ল হ্যাজ বিন ওয়াচিং। এবার অবজেক্ট কি দেখছে, টিভি দেখছে, তাহলে ওয়াচিং টিভি। এবার সিন্স বা ফর বসাতে হয়, যেহেতু এখানে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে সময়টা বলা রয়েছে, তাহলে সিন্স SINCE, সিন্স সকাল 9টা বলেছে, তাহলে আমি লিখতে পারি 9 AM। ওকে, তো আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকো এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সঙ্গে থাকবে।